বিএনপি ক্ষমতা এলে সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের ঘোষণা। পদ্মা ব্যারেজ নির্মাণে প্রতিশ্রুতি তারেক রহমানের। অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সহায়তার আশ্বাস। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। আরেকটি মহল ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়। কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে সুষ্ঠু তদন্ত করুন, আমরা সহযোগিতা করব, সাহায্য করব। 3 মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই পদত্যাগ করেননি 2 মন্ত্রী, দাবি শফিকুর রহমানের। নারীদের নিয়ে জামাতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ। আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত 3টা মন্ত্রণালয় দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া। প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর নিয়ে খেলার সময় যুক্ত হবেন। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেরপুরের ঘটনায় পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি। উশৃঙ্খলতার পাল্টা অভিযোগ জামায়াতের। ওসি ইউএনও প্রত্যাহার। সহিংসতা জড়িতদের গ্রেফতারের নির্দেশ। দেশ জুড়ে প্রচারণার উত্তাপ। পাড়া মহল্লা ঘুরে ঘুরে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। বাস্তবায়ন নিয়ে প্রশ্ন বিশ্লেষকের। উপায় বাতলে জনগণের সামনে তুলে ধরার পরামর্শ। কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা। শেখ হাসিনা কামাল সহ 5 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ গঠনের শুনানি 8 ফেব্রুয়ারি। এবং ট্যাংরাটিলা গ্যাসকেন্দ্র বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়। কানাডিয়ান কোম্পানি নাইকোকে ক্ষতিপূরণ দিতে হবে $4,20,00,000। বিএনপি ক্ষমতা এলে সুদ সহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফরে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেছেন, ভোটে ধানের শীষের বিজয় হলে পদ্মা ব্যারেজ নির্মাণে কাজ শুরু করা হবে। এছাড়াও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। পদ্মা পাড়ে লাখো মানুষের জনস্রোত। নদীর ঢেউ যেন আছড়ে পড়েছে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। ব্যানার, প্লাকার্ড, জাতীয় ও দলীয় পতাকার সঙ্গে সবার হাতে হাতে নির্বাচনী প্রতীক ধানের শীষ। প্রিয় নেতা মঞ্চে আসতেই বাঁধ ভাঙে নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের আনন্দ আর উচ্ছ্বাসের। দুহাত নেড়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের মানুষের ভালোবাসার জবাব দেন তারেক রহমান। গ্রহণ করেন উষ্ণ অভ্যর্থনা। এ সফরেও সঙ্গে আছেন তারেক পত্নী ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে আবারও মানুষের অধিকার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষি, স্বাস্থ্যসহ নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তরুণদের জন্য আইটি সেক্টর ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে তার পরিকল্পনার কথা জানান। আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার অনেক যুবক আছে আইটিতে পারদর্শী, কিন্তু তাদের কর্মসংস্থানের উপায় নাই। আমরা সেই উপায়টি তৈরি করতে চাই আইটি পার্কের মধ্যে। পদ্মাপাড়ের মানুষের জীবনমান উন্নয়নে খাল খননের পাশাপাশি পদ্মা ব্যারেজ তৈরির প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় গেলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। কারো সমালোচনা করতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, দেশে শান্তি চায় বিএনপি। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অতীতের মতো আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমি কারো সমালোচনায় যেতে চাই না, কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। দেশের এর প্রান্ত থেকে অন্য প্রান্ত নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ধানের শীষের পক্ষেও ভোট চাইছেন তিনি।
নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি বলছেন আগামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। তাই চক্রান্ত মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ফেরাতে আগামী 12ই ফেব্রুয়ারি জনগণকে বিএনপির পক্ষে বিজয় এনে দেওয়ার আহ্বান জানান। পরে সন্ধ্যা 6টার কিছু পরে নগর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় স্থানীয়রা তাকে স্বাগত জানান, শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমানও। বলেন ভোট চুরি করা একটি পক্ষ পালিয়েছে, আরেক পক্ষ নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা উভয়ই গেল 15 বছর একসঙ্গেই ছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। গত 16 বছরেও আপনারা মাঠে ঘাটে কাছে পেয়েছেন। আপনাদেরকে চোখ কান করে রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। গেল 1.5 দশকের জমে থাকা সমস্যা সমাধানের পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষকে 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী করতে নওগাঁ ও জয়পুরহাটবাসীকে আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। আহমেদ সালেহীন, সময় সংবাদ। মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত রাখতেই দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের 2 মন্ত্রী পদত্যাগ করেননি। রাজধানীতে নির্বাচনী জনসভায় কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ভোটের পর আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেছেন তিনি। নারীদের নিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড ও নারী নির্যাতন একসঙ্গে চলতে পারে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী সাইফুল আলম খান বৃহস্পতিবার সকালে কারওয়ান বাজারে তার নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বক্তব্যে তিনি বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দুর্নীতিতে চ্যাম্পিয়নের সময় জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রশ্নেরও জবাব দেন ডাক্তার শফিকুর রহমান। 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত 3টা মন্ত্রণালয় বেছে না যাক, বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। শেরপুরে নির্বাচনী সংঘাতে জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় তিনি বলেন, দেশের জন্য জীবন দিলেও জনগণের অধিকার হরণ হতে দেবে না জামায়াত। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবেন? আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এদিন বিকেলে ঢাকা 14 ও 16 দুটি আসনের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে দলটির নারী সদস্যরাও অংশ নেন। বলেন, ফ্যামিলি কার্ড ও নারী নির্যাতন একসঙ্গে চলতে পারে না। জামায়াত ক্ষমতা এলে ঘরে বাইরে কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করারও প্রতিশ্রুতি দেন আমির। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। সন্ধ্যায় বনানী মাঠে ঢাকা 17 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষেও নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াতের আমির। সেখানে তিনি বলেন, প্রতি বছর দলটির সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যরা আর্থিক হিসাব জমা দেবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা দেখছে বিএনপি। অন্যদিকে বিএনপি কর্মীদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতার পাল্টা অভিযোগ তুলেছে জামায়াত। এই ঘটনায় ঝিনাইগাতীর ওসি ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। সহিংসতায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী অনুষ্ঠানে বসার আসন নিয়ে বাকবিতণ্ডার জেরে সংঘর্ষে জড়ান স্থানীয় বিএনপি এবং জামায়াত নেতা কর্মীরা। এতে নিহত হন জামায়াত ইসলামীর শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। বৃহস্পতিবার সকালে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়ের। অভিযোগ করেন, শেরপুর 3 আসনে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদলকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়। বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে
তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। সন্ত্রাসীরা সেখানে আগে থেকেই ছিল, তাদের উদ্দেশ্য ছিল যে নুরুজ্জামান বাদল যিনি জামাত ইসলামের প্রার্থী শেরপুর 3-এর, মূলত তাকে হত্যা করা, অন্যদেরকে মারাত্মকভাবে আহত করা, এই হীন উদ্দেশ্যে তারা এই কাজটি করেছেন গিয়ে। এদিকে গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের বারবার অনুরোধের পরও জামায়াত নেতাদের অসহযোগিতায় শেরপুরের সংঘাতের সূত্রপাত ঘটে। আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক, এই সংঘাতকে এড়ানো যেত না। সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন যারা রয়েছেন ওনারা জোরালো ভূমিকা রাখবেন। এ ঘটনায় ঝিনাইগাতী থানার ওসি ও রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হচ্ছে বলেও জানিয়েছেন ইসির সিনিয়র সচিব। প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে এই মুহূর্তে ইওনো এবং ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা রিটার্নিং অফিসার এবং অ্যাডজুডিকেশন কমিটির কাছ থেকে রিপোর্ট চেয়েছি। লেট দ্য রিপোর্টস কাম, তারপরে আমরা এই ব্যাপারে আপনাদেরকে ফার্দার আপডেট দিব। এদিন রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ প্রশাসনকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেফতার করা যায় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত 4 জন মারা গেছেন উল্লেখ করে প্রেস সচিব বলেন, আগের নির্বাচনগুলোতে এর চেয়ে বেশি সহিংসতা হয়েছে। সেখানে নতুন নতুন বসতি কাটছেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে নির্বাচনী সহিংসতায় গুরুতর আহত যুবদল নেতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। বিএনপির গ্রাসরুটস নেটওয়ার্ক বিজিএম-এর উদ্যোগে শেরপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্সে আহত আমজাদকে ঢাকায় পাঠানো হয়। এ সময় শেরপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার নির্বাচনী অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামাত সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্থানীয় জামাত নেতা নিহত ও 2 পক্ষে শতাধিক আহত হন। দেশ জুড়ে প্রচারণার উত্তাপ। ধানের শীষের প্রার্থীদের অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনার সৃষ্টি করছে জামাত। 12ই ফেব্রুয়ারি সন্ত্রাস আর স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে জনগণ রায় দিবে এমন প্রত্যাশা দাঁড়িপাল্লার প্রার্থীদের। মাইকিং, উঠান বৈঠক ও পথসভা, ভোটারের দাঁড়ে দাঁড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। বৃহস্পতিবার ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী সভা করেন ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে একটি দল অদৃশ্য শক্তি হিসেবে কাজ করছে। চট্টগ্রাম 11 আসনে আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার 1 আসনে সালাউদ্দিন আহমদ প্রচারণা চালান। বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জায়গায় সারা দেশে উত্তেজনা সৃষ্টি করছে, বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে। উদ্দেশ্য হচ্ছে তারা যেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমরা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চাই, সহনশীলতা চাই, পরস্পরের প্রতি সম্মানবোধ চাই। যে দলটা আমার বাংলাদেশে বিশ্বাসই করতো না, সেই দলটাকে আমার বাংলাদেশকে নিরাপদে রাখতে পারবে? তারা যদি ক্ষমতায় যায় তারা কি বাংলাদেশে ভালো করবে? রংপুর 2 আসনে প্রচারণা চালান জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। খুলনা 5 আসনের জামায়াতের প্রার্থী মিয়া গোলাম পরোয়ার প্রচারণার সময় বলেন, শেরপুরের ঘটনার পুনরাবৃত্তি হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। যে এই ঘটনার আর কোনো পুনরাবৃত্তি হলে আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদে হবে কিনা সেটির কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হবে। তা না হলে এই হানাহানি যদি শুরু হয়ে যায় তো আপনারা বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারবেন না। সরকার দায়িত্ব পেলে আমরা সর্বপ্রথম দুর্নীতি বন্ধ করব। দুপুরে মৌলভীবাজার 4 আসনের এনসিপি প্রার্থী প্রীতম দাসের নির্বাচনী পথসভায় যোগ দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের সন্ত্রাসী রাজনীতি ছিল, সেই সন্ত্রাসী রাজনীতি নিজেরা করা শুরু করছে এবং তারা ভোট কেন্দ্র দখল করার
তারা সিল মারার এই ধরনের পরিকল্পনা করছে। এদিকে বরিশাল ৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়েদ আব্দুর রহমান সাকি প্রচারণা চালান। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। টাঙ্গাইল গ্যাস ক্ষেত্র বিস্ফোরণ মামলায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিট। এর ফলে বাংলাদেশকে ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে কানাডিয়ান কোম্পানি নাইকোকে। পেট্রোবাংলা সূত্র জানায় ৮ বিলিয়ন ঘনফুট গ্যাস নষ্টের দায় বাবদ ৪ কোটি মার্কিন ডলার আর পরিবেশ সহ অন্যান্য ক্ষতির জন্য আরও ২০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নাইকোকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক আদালত। সুনামগঞ্জের ট্যাংরাটিলায় কানাডিয়ান কোম্পানি নাইকো গ্যাস কূপ খনন শুরু করলে ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন ২ দফা ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যা দেশের জ্বালানি খাতের অন্যতম আলোচিত ঘটনা। বিষয়টি আন্তর্জাতিক আদালতে গড়ালে ২০২০ সালে নাইকোকে দায়ী করা হয়, যার সূত্র ধরে অবশেষে জরিমানা করা হলো কানাডিয়ান এই কোম্পানিকে। দুদকের তলবে হাজির হননি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। সময় চেয়ে করেছেন আবেদন। ২১ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান তাকে তলব করে চিঠি দেন। চিঠিতে পশুরহাট ইজারা, ই রিক্সা প্রকল্প, কাঁচা বাজার ও বেরাক টাওয়ারে দখল সহ সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতির অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হয়। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের নভেম্বরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। জামিন ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে হত্যা মামলার ৩ আসামিকে। কারা কর্তৃপক্ষ এই ঘটনাকে বলছে ভুল মুক্তি। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটলেও বিষয়টি খতিয়ে দেখতে বুধবার গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কারা কর্তৃপক্ষ বলছে প্রোডাকশন ওয়ারেন্টকে ভুল করে জরিমানা ভেবে তারাকান্দার হত্যা মামলার আসামি আনিস মিয়া, রাশিদুল ইসলাম ও জাকিরুল ইসলামকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারি ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুলবশত যে বন্দী ৩ জন মার্ডার মামলার আসামি ছেড়ে দিয়েছে। আপনার যে প্রোডাকশন ওয়ারেন্টকে জামিন নামা মনে করে এটার উপরে অ্যাকশনে গিয়ে মুক্তি দিয়েছে জামিন, কিন্তু আসলে এটা জামিন নামা ছিল না। ওটাই যখন ধরা পড়ছে তখন এই যে তদন্ত কমিটি হয়েছে, তারা বরখাস্ত করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত করতেছে ময়মনসিংহ জেলে। সর্বাত্মক চেষ্টা চলতেছে আর কি গ্রেপ্তার করার জন্য। মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা করা হবে। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।